ভৈরবপুর গ্রামে তখন গভীর রাত। সরকার বাড়িতে তখন সকলে ঘুমিয়ে পড়েছে। লালু খুব সন্তর্পণে বাড়ির শীত কাটতে শুরু করলো। শীতের রাত চারদিক নিস্তব্ধ। আমি শীত কেটে ওদের শোবার ঘরে চলে যাব, আর তুই দরজা খুলে দিবি, বুঝলি? হ্যাঁ হ্যাঁ সর্দার, তুমি নিশ্চিন্তে থাকো। আর এমনিতেও শীতের রাতে সকলে লেপ মুড়ি দিয়ে ঘুমোতে ব্যস্ত। যদি জেগেও যায় সব কটাকে দিবি শেষ করে, কোনো দ্বিধা করবি না। গিন্নি, ও গিন্নি, চোর শীত কাটছে, শুনতে পাচ্ছ? ও বাবা গো, ও মা গো, এবার কি হবে গো? এই গ্রামের লোক চোরের উপদ্রব অনেক সহ্য করেছে। আজকে এই চোরের একদিন কি আমার একদিন। দাঁড়াও। হয়েছে, উচিত শিক্ষা হয়েছে। জন্মের মতো চুরি খুঁজে গেছে। সর্বনাশ, এ তো ঘোর বিপদ। না না, শিগগিরই পালাতে হবে। না না, যা হয়েছে একদম সঠিক হয়েছে। ওই চোরের এটাই উচিত শিক্ষা ছিল। চোরের উপদ্রবে আমাদের গ্রামের লোক অতিষ্ঠ হয়ে উঠেছিল। কতবার ধরা পড়তে পড়তে বেঁচে গেছিল। তখন বুঝিনি লালুই চুরি করে। এই গ্রামেই থাকতো লালু, অথচ কেউ কখনো টের পায়নি যে ওই আসল চোর। গত বছর আমাদের বাড়িতেও চুরি করে কত কিছু লোপাট করেছিল মরকটটা। কি জানি আজকে কি সর্বনাশ করতো। উনি ঠিক সময় টের পেয়েছিলেন, তা নইলে আমাদের সর্বস্ব খোয়া যেত জানো। তোমরা কি ভেবেছো এই একটা চোর মরেছে বলে সকলের শান্তি? হ্যাঁ, সেগুড়ে বালি। তার মানে কি বলছেন সরকার বাবু? ওই লালুর একটা ছেলে আছে জানো তো, বাপ মরেছে, এবার ছেলে ওর জায়গায় চুরি করবে। আবার কি বলো কি? না 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 না, এ কিছুতেই হতে দেওয়া যাবে না। ডাকো ওই ছেলেকে। ঠিক বলেছ মদনদা, চোরের ছেলে চোরই হবে, আর সেটাই আটকাতে হবে আমাদের। ভোরের আলো ভালো করে ফোটার আগেই লালুর মৃত্যু খবর পৌঁছালো তার বাড়িতে। লালুর স্ত্রী শুক্লা খবর শুনে স্তম্ভিত হয়ে বসে পড়ল। মা, ও মা, বাবা চুরি করতে গিয়ে মারা পড়েছে। মা, বাবা চুরি করতো? জানি নে, আমি কিছু জানি নে খোকা। চোরের ছেলে, চোরের বউ, আয় বেরিয়ে আয়। মা, গ্রামের লোক আমাদের বাড়ির বাইরে জড়ো হয়েছে। কি হলো কি? তোরা বাইরে আসবি নাকি আমরা দরজা ভেঙে ঢুকবো? ও মা, কিছু বলো, কি করব আমরা? কথা কানে যাচ্ছে না তোদের? বেটা বজ্জাতের দল। খোকা, বাইরে চল। কিন্তু কিন্তু মা, ওরা যে ভয়ঙ্কর ক্ষেপে আছে। ভয় পাস নে, আমরা কোনো অন্যায় করিনি খোকা। আয় আমার সাথে। দরজা আটকে বসে কি ভেবেছিলি বেঁচে যাবি? নির্লজ্জ কোথাকার। দাদা, দোহাই আপনাদের, বিশ্বাস করুন, আমরা চুরির ব্যাপারে কিচ্ছু জানতাম না। চ্যাংরামি পেয়েছো? তোমার বর চুরি করতো, সেই চুরির টাকায় তোমার ঘরে হাঁড়ি চড়তো, আর তুমি কিছু জানো না। বল, কোথায় সব টাকা পয়সা লুকিয়ে রেখেছিস বল। বিশ্বাস করুন, আমি আমার ছেলের মাথার দিব্যি করে বলছি, আমি কিচ্ছু জানতাম না। আমার স্বামী চুরির ব্যাপারে আমার কিছু জানা ছিল না। আরে ওই মেয়ে ছেলে সত্যি বলবে না, চোরের বউ কিনা, এরা হলো ছোট লোকের জাত। কর্তা, এ আপনি কি বলছেন কর্তা? আমার মা নির্দোষ, আপনারা শুধু শুধু কেন এরকম করছেন? যত সব ন্যাকামি। এদের এভাবে হবে না, গন্ডারের চামড়া এদের, এত সহজে ছিঁড়বে না। চলো এখন।
এ কি হয়ে গেল মা আমাদের, এ কি হয়ে গেল? কপাল, এসব আমাদের পোড়া কপাল খোকা। এরপরে কয়েকদিন কেটে গেল। বাড়িতে চাল ডাল আনাজ যা ছিল সব শেষ হয়ে গেল। এদিকে বাবলু গ্রামে কত জায়গায় কাজের জন্য হন্যে হয়ে ঘুরতে লাগলো, কিন্তু কেউ কাজ দিল না। সেদিন সে পথে হাঁটতে হাঁটতে বলল, হে ঠাকুর, যেন একটা কাজ আজ জোটাতে পারি। ঘরে দানা পানি নেই, তার উপরে মায়ের শরীরটাও যে ভালো নেই। কালই তো মা বলছিল গ্রামে কার মুখে নাকি শুনেছে গোবিন্দ মুদির দোকানে নাকি একজন কর্মচারী লাগবে, দেখি যদি আমায় নেয়। গোবিন্দ কাকা, শুনলাম তোমার দোকানে কর্মচারী লাগবে, আমায় কাজ দেবে গো কাকা? হ্যাঁ, কর্মচারী তো দরকার, কিন্তু তুই কে? চোরের ছেলে আবার কে? কিরে গোবিন্দ, তুই একে চিনিস না? কি সর্বনাশ! চোরের ছেলে! রাম 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 রাম। হ্যাঁ, চোরের ছেলে। ওই যে কিছুদিন আগে বাপটা ধরা পড়ে মারা গেল, সেই গুণধর বাপের ছেলে। হে ভগবান, ভাগ্যে তুই ঠিক সময় এলি শিশির, নইলে তো আমি একেই কাজে রেখে দিতাম। আর দেখতে দেখতে তোর বাপের মাল হাপিস হয়ে যেত। এর তো রক্তেই চুরি রে। আপনারা কেন এরকম করছেন বলুন তো? আমার বাবা চুরি করতো, আমি না। আর তাছাড়া আমরা কিছুই জানতাম না এই বিষয়ে। ন্যাকা চরণ আমাদের। বলি, তোর কি শরীরে একটুও লজ্জা নেই? ওই কালো মুখ নিয়ে আবার কাজ চাইতে এসেছিস? দয়া করে এরকম বলবেন না। আমার ঘরে মা অসুস্থ, ঘরে দানা পানি কিচ্ছুটি নেই। একটা কাজ না পেলে আমরা না খেতে পেয়ে মরে যাব। বেশ হবে, চোরের বাড়ির লোকের এটাই উচিত শাস্তি। এতদিন লোকের ক্ষতি করেছিস, এবার তোদের পালা। আর তোদের আবার কিসের অভাব রে? তোদের বাপ চুরির অত অত জিনিস রেখে গেছে, তোদের আবার চিন্তা কি? আর কতবার বললে আপনারা মানবেন যে আমরা কিছুই জানি না? এইভাবে গ্রামের লোকের দ্বারা প্রতিনিয়ত অপমান হতে হতে বাবলু শ্রান্ত হয়ে পড়ল। হাট বাজার থেকে শুরু করে পুকুর পার অবধি সকলে তার মা আর তাকে যাচ্ছে তাই ভাবে অপমান করত। এদিকে বাড়িতে অভাব তখন চরমে। সেদিন বাবলু আর সহ্য করতে না পেরে মোড়ল মশাইয়ের কাছে গিয়ে হাজির হলো। মোড়ল মশাই, দয়া করুন আমার ওপরে। তুই কে রে? আর কি চাই? বিচার চাই মোড়ল মশাই, বিচার চাই। কিসের বিচার? গ্রামের লোকের কাছে অনেক শুনেছি আপনি গ্রামের লোকেদের নিজের সন্তানের মতো ভালোবাসেন, তাই আপনার কাছে এসেছি। সে তো সব ঠিক আছে, কিন্তু তুই কি বলতে এসছিস সেটা তো বল। মোড়ল মশাই, আমার মা কখনো টের পাইনি আমার বাবা এরকম অন্যায় কাজ করেন। তবুও যেই অপরাধ করিনি তার শাস্তি প্রতিদিন পেয়ে চলেছি আমরা। কি করবি বাছা, আমাদের সমাজের যে এটাই নিয়ম। অন্য কেউ বিশ্বাস নাই করুক, তোর চোখ বলে দিচ্ছে তুই সত্যি বলছিস। কিন্তু গ্রামের লোক যে কিছুতেই মানতে চাইছে না মোড়ল মশাই। এত অপমান, এত অবজ্ঞা আর সইতে পারছি না যে। এক প্রজন্মের ভালো কর্মের ভার যেমন অন্য কয়েক প্রজন্মকে সুনামের ভাগীদার করে, তেমনি এক প্রজন্মের কুকর্মের ভারও পরিজনকেই নিতে হয়। কিন্তু মোড়ল মশাই, এই বদনাম কিভাবে ঘোচাবো? তোকে নিজের সত্যতা প্রমাণ করতে হবে। সত্যতা প্রমাণ করতে হবে মানে? তোর বাবা এতদিন যাদের জিনিস চুরি করেছে, তুই যদি তাদের জিনিস ফিরিয়ে দিতে পারিস, তখন সকলে সত্যিটা মেনে নেবে। আমি তাদের বোঝাবো তখন। কিন্তু মোড়ল মশাই, আমি তো কিছুই জানি না বাবা চুরির জিনিস কোথায় রেখেছে, এমনকি মাও জানে না। সেই খোঁজ যে তোকেই করতে হবে বাছা, এটা যে তোর লড়াই।
ঠিক বলেছেন। আপনাকে অনেক ধন্যবাদ মোড়ল মশাই। নিজের জন্য, মায়ের জন্য এই লড়াই আমায় জিততেই হবে। ঘরে ফিরে বাবলু তার মাকে সমস্ত ঘটনা খুলে বলল। মোড়ল মশাইয়ের কথাগুলো মাকে বিস্তারে জানালো। সব শুনে শুক্লা চিন্তিত মুখে বললেন, তোর বাবা রাতের পর রাত ফিরতো না। যখন ফিরতো তখন দেখতাম গায়ে হাতে কাদামাটি। কখনো ভাবিনি জানিস, ও শীত কেটে। সত্যি, এত বড় হওয়া অবধি একবারও বুঝিনি বাবা চুরি করে। ছি 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 ছি। আচ্ছা মা, তোমার কি কিছু মনে পড়ে? আর কিছু জানি নে, কিন্তু একটা কথা জানি, তোর বাবার একজন সহকারী ছিল। সহকারী? কিন্তু সে কে আর কোথায় থাকে? আমি নিশ্চিত জানি না খোকা, তবে মণ্ডল পাড়ার শিবু সরেনকে তোর বাবার কাছে আসতে দেখেছি। কিন্তু তোর বাবার মৃত্যুর পরেও একবারও এলো না সে। কিন্তু মা, ওই লোককে চিনব কি করে? ওই লোককে চেনা বড় সহজ খোকা, কারণ ওর একটা চোখ অন্ধ। ওই জন্যই তো ওর মুখটা স্পষ্ট মনে আছে আমার। হয়তো তার কাছেই এতদিনের সমস্ত লুট করা টাকা পয়সা রয়েছে। যদি কোনোভাবে সেগুলো যাদের তাদেরকে ফিরিয়ে দেওয়া যায়। কিন্তু কিন্তু আমি তো সঠিক জানি না খোকা। সে নিয়ে তুমি ভেবো না মা, সে দায়িত্ব আমার। এরপরে বাবলু মণ্ডল পাড়ায় গিয়ে শিবুর খোঁজ করতে শুরু করলো। আর কয়েকদিনের মধ্যেই দেখলো গলির মধ্যে একটা লোক তার বাড়িতে ঢুকলো। তার একটা চোখ অন্ধ। বাবলু আন্দাজ করেই তার বাড়ির পেছনে গিয়ে আড়ি পেতে দাঁড়িয়ে রইল। হ্যাঁ গো, আর কতদিন পেটে গামছা বেঁধে রইব? ঘরে যে সব কিছু বারণ। তো কি আর করার আছে বউ, সবই তো তোমার জানা। এই শোনো না, আমি বলি কি, তুমি লুকোনো টাকা পয়সার অল্প অল্প করে নিয়ে এসো, ওই দিয়ে ঘরের জিনিসগুলো অন্তত কিনি। তোমারও যেমন বুদ্ধি বউ। লালুদা মরেছে মাসখানেক হয়েছে মোটে। গ্রামের লোক এখনো ক্ষেপে বোম হয়ে আছে। বলো কি, ভাগ্যি গ্রামের লোক তোমার ব্যাপারে জানতো না, নইলে আমাদের বাড়ি এসেও হামলা করতো। সে আর বলতে বউ, গ্রামের লোক এখন লালুদার ছেলে বউকে ছিঁড়ে খাচ্ছে। ভাবছে ওরা বুঝি জানে চুরির মাল কোথায় রয়েছে। তাই নাকি গো? ওই জন্যই তো বলছি, আগে ব্যাপারটা ঠান্ডা হোক, তারপরে সব হবে। এই বলছি, ওই চুরির মাল এখন সব আমাদের বলো। হ্যাঁ বউ, হ্যাঁ, ওই জিনিসের উপরে কেবল আমাদের দুজনের অধিকার ছিল। এখন লালুদা নেই, সুতরাং ওই সব শুধু আমাদের। একেই বলে কারোর পৌষ মাস, কারোর সর্বনাশ। মা ঠিকই বলেছিল। তাহলে শিবুকে পেয়ে গেছি, এখন শুধু নজরে নজরে রাখতে হবে বেটাকে। এরপরেই বাবলু শিবুর বাড়ির পাশেই একটা বাড়িতে গরু দেখার কাজে ঢুকলো আর সর্বক্ষণ শিবুর উপরে নজর রাখতে থাকলো। বেশ কয়েকদিন অবধি কিছুই হোলদোল হলো না, কিন্তু একদিন রাতে বাবলু যখন কাজ থেকে ফিরছে, সে দেখলো শিবু মাথায় চাদর ঢেকে বাড়ি থেকে বেরোচ্ছে। এতদিনে ঘুঘু আজ মনে হয় ফাঁদে পড়বে। দেখি বেটার পিছু নিয়ে যাই। এই তো সেই নিম গাছ। এই নিম গাছের তলাতেই রাখা আছে আমার গুপ্ত ধন, থোড়ি চুরির ধন। চুরির ধন মানে পাপের ধন, সেটা জানো তো? তুই তো? হ্যাঁ, আমি লালুর ছেলে, সেই লালু যার সাথে তুমি একসাথে চুরি করতে। লালু?
কে লালু? আমি কোনো লালুকে চিনি না। যা, পালা 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 এখান থেকে। এই যার সাথে পাপ করে পাপের ভাগিদার হলে তাকেই চেনো না বলছো? আমি কিন্তু তোমায় চিনি। তাতে কি, তুই তোর ভাগের টাকা নিতে এসেছিস, তাই তো? এই পাপের টাকায় কিছু নেই কাকা, এগুলো আমায় দিয়ে দাও। দিয়ে দেবো? কেন? হ্যাঁ হ্যাঁ, মানছি এগুলোর ওপর তোর বাপের সমান ভাগিদারি ছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই ধনের কিছুটা অংশ তোর। কাকা, এই ধন আমাদের নয়, এগুলো যাদের তাদেরকে ফিরিয়ে দিতে হবে। ফিরিয়ে দিবি? তুই কি বদ্ধ পাগল নাকি? আফিম চেটেছিস? আরে কাকা, তুমি বুঝতে পারছো না। বুঝেছি, আমি সব বুঝেছি। এই ধনের অর্ধেক ভাগ তোর চাই। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তাই নে, আর নিয়ে ভালোই ভালো কেটে পড়। নেব তো আমি বটেই, তবে অর্ধেক নয়, সবটা। আর না দিলে আমি গ্রামের লোকের কাছে তোমার নাম ফাঁস করে দেব। কি বললি? তোর এত সাহস? তুই আমাকে হুমকি দিচ্ছিস? এতক্ষণ ভালোই ভালোই তোকে ভাগ দিচ্ছিলাম, আর তুই বাটা। বজ্জাত ছোকরা, আমার সম্পদের পুরো ভাগ নিবি তুই? এই জঙ্গলের মাটিতে পুঁতে দেব তোকে, কেউ লাশও খুঁজে পাবে না। খবরদার খবরদার, এক কদম এগোবে না, নইলে মাথা ফাটিয়ে দেব। অত ছাড়া এই শিবু চোরকে চোখ রাঙাবি তোকে আমি। তুমি আর আমার বাবা মিলে আমার মায়ের জীবন শেষ করে দিয়েছিলে। সারা গ্রামে আমরা বদনাম হয়েছি, আর নয়। ছাড়, ছাড় বলছি। কখনো নয়, এক চুল নড়লে এই লাঠির ঘায়ে তোমায় শেষ করে দেব। চুপচাপ চলো আমার সাথে। কোথায় কোথায় যাব? মোড়ল মশাইয়ের কাছে, সেখানে নিয়ে গিয়ে সব স্বীকার করবে। চলো। বাবলু লুকোনো সম্পদ আর শিবুকে নিয়ে মোড়লের কাছে হাজির হলো। সমস্ত চুরির মালগুলো সকলকে বিলি করে দিল। গ্রামের লোকের তখন খুশির অন্ত নেই। শিবুও নিজের মুখে সবটা স্বীকার করলো। বাবলুর মন যেন পরিতৃপ্ত। দেখলে, এবার তোমরা সকলে দেখলে তো লালুর পরিবারের তার চুরির সঙ্গে কোনো যোগ ছিল না। হ্যাঁ, আমরাও সাগরেদের মুখে সবটাই শুনলাম মোড়ল মশাই। বাবলুর উদ্যোগে তোমরা তোমাদের চুরি যাওয়া জিনিস অবধি ফেরত পেলে। আজ্ঞে হ্যাঁ মোড়ল মশাই, কোনো দিন ভাবিনি আমার মরা মায়ের গলার হারটা আবার ফেরত পাবো। আমিও ভাবিনি মোড়ল মশাই, পূর্বপুরুষের শেষ স্মৃতি জড়ানো রূপোর লাঠিটা পাবো। বাবলু, এসব শুধু তোর জন্য হয়েছে। শিবুর মতো চোর ধরা পড়েছে তোর সাহসিকতার জন্য। বল, তুই কি পুরস্কার চাস? নিজের বদনাম মেটাতে চাই মোড়ল মশাই, আমার মায়ের সম্মান ফেরাতে চাই, চোরের ছেলের অপবাদ থেকে মুক্তি চাই, মুক্তি চাই। কাঁদিস না বাবলু, কাঁদিস না। আজকে সকলে সত্যিটা জেনে গিয়েছে, আর কেউ কোনোদিন তোকে অপমান করবে না রে বাবলু। ধন্যবাদ মোড়ল মশাই, আপনাকে অশেষ ধন্যবাদ। যখন কেউ বিশ্বাস করেনি, আপনি করেছিলেন যে চোরের ছেলে চোর হয় না। আজ থেকে আর কেউ আমাদের চোরের ছেলে চোরের বউ বলবে না মা, বলবে না। খোকা খোকা, তুই আমার নতুন জীবন দিলি খোকা, নতুন জীবন দিলি। মা, তুমি কাঁদছো? যেদিন থেকে বাবা মারা গেছে তুমি এক ফোঁটাও চোখের জল ফেলোনি মা। না খোকা না, আমি যে সোরের বউ, আর সোরের বউয়ের
সে কান্না মানায় না, কাঁদলে যে লোকে থুতু করবে। আর কেউ আমাদের অপমান করতে পারবে না মা, আমরাও গ্রামে মাথা উঁচু করে বাঁচতে পারবো। আজকে আমার গর্ব হচ্ছে খোকা, তুই তোর বাবার মতো হইসনি, তুই তুই আমার মতো হয়েছিস খোকা। হ্যাঁ মা, আজকে থেকে আমরা নতুন করে জীবন শুরু করব, যেখানে কোনো পাপের ছায়া থাকবে না, কোনো পাপই থাকবে না।